দুটোই দিয়ে রাখছি, এটা তো শোনা যাবে। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো, আমি ডক্টর সুপর্ণা ব্যানার্জি বলছি। শেয়ার টু গ্রুপস। আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে ডিসকাস করতে চাই। ওয়েট ম্যানেজমেন্ট, স্পেশালি আমার পলিসিস্টিক ওভারি পেশেন্টদের জন্য, যারা অলরেডি ওয়েটের সমস্যায় আগে থেকেই ভুগছিল, যাদের আমি বারবার অ্যাডভাইস করেছি নট টু গেন ওয়েট বা হাউ টু লুজ ওয়েট। এখন এই কোভিড-19-এর জন্য আমরা যেভাবে লকডাউনে বাড়িতে বসে গেছি, তার জন্য ওয়েট ম্যানেজমেন্টটা সত্যিই একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের সবার জন্য। তো আমার পলিসিস্টিক ওভারি পেশেন্টদের জন্য তো অবশ্যই। তাই আমার কিছু সিম্পল অ্যাডভাইস আমি দিতে চাই, যেটা আমি নিজেও ফলো করি, জাস্ট টু কিপ মাই ওয়েট স্ট্যাটিক অ্যাজ ওয়েল। তো ফার্স্ট অফ অল আমি একটু পলিসিস্টিক ওভারি, যারা অন্যরা আছে যারা জানে না পলিসিস্টিক ওভারি সম্বন্ধে, সবার সম্বন্ধে একটু বলি। পলিসিস্টিক ওভারি সিনড্রোম ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ডিজিজ, যেইটার কোনো পার্মানেন্ট কিওর নেই। এটা একটা লাইফস্টাইল মডিফিকেশন করা একটা হচ্ছে মেন ট্রিটমেন্ট, এবং এটা আমরা শুধুমাত্র কন্ট্রোল করতে পারি, এটা আমরা কিওর করতে পারি না। তো আমরা গুগল সার্চ করলেই সবাই আমরা জানতে পারি যে মোটামুটি পলিসিস্টিক ওভারি জিনিসটা কী, সবার মুখে মুখে আসে। ডক্টর, আমার সিস্ট হয়েছে বলে আমার অনেক পেশেন্ট আমার কাছে আসেন। তো পলিসিস্টিক ওভারির বেসিক্যালি হচ্ছে এখানে যে বড় বড় সিস্ট থাকে লোকের, তা না। পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা বেশ কতগুলো পয়েন্টে আমাদের টিক করতে হয়। যেমন পেশেন্টের ফার্স্ট যেটা পেশেন্ট কমপ্লেন নিয়ে আসে বা আমরা চোখে দেখে কাউকে বলি যে এর পলিসিস্টিক ওভারি সিনড্রোম থাকতে পারে, সেটা হচ্ছে তার ক্লিনিক্যাল ফিচার যাকে বলি। তার মধ্যে এটা যে কোনো বয়সেই প্রেজেন্ট করে। তার মধ্যে মেন একটা থাকে যে এরা বেশিরভাগ হয় ওয়েট বেশি থাকে, সঙ্গে পিরিয়ডের প্রবলেম থাকে, এবার সঙ্গে আরও কিছু এক্সটার্নাল ফিচার্স থাকে যেটা আমি বলছি। কিন্তু ওয়েট বেশির ক্ষেত্রে আরেকটা বলি, একটা গ্রুপ অফ পলিসিস্টিক ওভারি সিনড্রোম পেশেন্ট আছে যাদের কিন্তু ওয়েট বেশি হয় না, তাদের আমরা লিন পিসিও বলি। তার মানে কি তারা পলিসিস্টিক ওভারি সিনড্রোম নয়? হ্যাঁ, তারাও পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তো বেসিক্যালি দুরকম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আমরা পাই। একটা হচ্ছে যারা ওবিস, যেটা মোর কমন, আর একটা হচ্ছে লিন কিন্তু পলিসিস্টিক ওভারি সিনড্রোম। তা এ গেল ওয়েটের দিক থেকে। এছাড়া আর কি থাকে, এদের বেশিরভাগেরই হিস্ট্রি থাকে একটা পিরিয়ডের সমস্যা। এবার পিরিয়ডের সমস্যা কারুর একদমই পিরিয়ড আসছে না, ওষুধ খেয়ে খালি পিরিয়ড আসে, বা কারুর আসে কিন্তু অত রেগুলার না, সাইকেলটা ডিলে হয়, সেটাও পলিসিস্টিক ওভারি সিনড্রোমের মধ্যে একটা পার্ট বটেই। তো যেখানে হয় 40 দিনের সাইকেল 45 দিন পরে আসছে, বা কারুর 60 দিন পরে, বা কারুর হয়তো পুরোটাই আসছে মানে পুরো বছরের মধ্যে যদি দেখা যায় বেশ কয়েক মাস তার নর্মাল হলো, আবার কয়েক মাসে গিয়ে ইরেগুলারিটি হতে লাগলো, ডিলে হতে লাগলো, তারপরে আবার একটু সেটেল করলো, আবার হলো। এই বিভিন্ন রকমের সাইকেল নিয়েই কিন্তু এরা আসে। বেসিক্যালি যেটা আমি আশা করি বোঝাতে পেরেছি, যে সাইকেল একটা ইরেগুলারিটির হিস্ট্রি অনেকের থাকে, একদম ব্যাং নর্মাল 28 দিনের সাইকেল, সেখানে আমরা পলিসিস্টিক ওভারি সিনড্রোম কথাটা আনছি না, ঠিক আছে। এছাড়া কিছু ওদের থাকে যে কিছু ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে আরেকটা হচ্ছে তাদের যেহেতু মেল হরমোনটা একটু বেশির দিকে থাকে বা বেশি সেন্সিটিভ হয় তারা, তো তার জন্য অনেক কিছু ফিচার্স থাকে, যেইটা যেমন কিছু কোর্স হেয়ার। আমাদের ফিমেলদের একটা বডি হ্যাবিটাস এবং ফিমেলদের হেয়ার টাইপ একটু আলাদা হয়, স্কিনে হেয়ারটা আমাদের কম থাকে। মেলদের যেমন হেয়ার বেশি থাকে, কোর্স টাইপ হেয়ার হয়, সেই এরকম মেল টাইপ কোর্স হেয়ার যদি আমাদের আসে, যেমন আমরা যেটাকে বলবো অবাঞ্ছিত লোম, যেটা আমরা চাই না, যেমন মুস্টাসের জায়গায় বা বেয়ার্ডের জায়গায় যদি লোম আসে কারুর, বা এই সাইডের হেয়ার লাইনের দিকে বেশি লোম থাকে, তো এই যে লোমগুলো অবাঞ্ছিত লোম প্লাস হাতে পায়েও থাকে, তো সেগুলো মেল টাইপ হেয়ার হয়। সেই হেয়ারগুলো কসমেটিক্যালি ডাজেন্ট লুক গুড, এই জন্য পেশেন্ট ওয়ারিড হয়ে আসে, ডার্মাটোলজিস্টদের কাছে যায় বা আমাদের গাইনোকোলজিস্টদের কাছেও আসে। তো এটাও হচ্ছে পার্ট অফ পুরো জিনিসটার একটা ক্লিনিক্যাল ফিচার্স, এগুলো নিয়ে পেশেন্ট আসে। পেশেন্টের কাছে এটাই মেন, কেউ তার পিরিয়ডের জন্য আসছে, কেউ তার এত ওবিজ হয়ে যাচ্ছে সেটা তো কিছু করতে পারছে না, কারুর বা এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স নিয়ে দে আর নট হ্যাপি, আর সঙ্গে প্রচুর অ্যাকনি হয়। এবার যখন অল্প বয়সী মেয়েরা আসে, তাদের তো এবার অ্যাট দ্য এজ অফ পিউবার্টি কিছুটা তো চেঞ্জেস পিউবার্টির জন্য থাকে, তার জন্যও অ্যাকনি হয়। সেটা তখন বোঝা মুশকিল এই অ্যাকনিটা কি পিউবার্টি রিলেটেড না পলিসিস্টিক ওভারি রিলেটেড, বাট এনি হাউ ইট ইজ অন এক্সেসিভ হলে তখনই পেশেন্টরা যে কোনো হয় গাইনোকোলজিস্টের কাছে বা ডার্মাটোলজিস্টদের কাছে অনেক সময় প্রেজেন্ট করে। তো এবার পলিসিস্টিক ওভারির মেন সমস্যা হয় তাদের এই 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 যে ফিচার্সগুলো বললাম, এছাড়াও মেন সমস্যা হচ্ছে ওদের ওভারিতে
ঠিকমতো ফাংশন হচ্ছে না, বডিতে যে ক্লকটা আমাদের আছে, ওভারি থেকে এগ প্রত্যেক মাসে রিলিজ হবে, তারপরে আস্তে আস্তে তার রিলিজের 14 দিন পরে পিরিয়ড আসবে, এই সাইকেলটা তাদের ক্ষেত্রে ডিসরাপ্টেড হয়েছে বিকজ অফ মেটাবলিক ফ্যাক্টরস, মেনি হরমোন এটাতে প্লে করছে। তো তার মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স, এই ফ্যাক্টরটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর। তো এর জন্য এদের মেন রিস্ক থাকে ডায়াবেটিসের। তা এর জন্য এই এই লং টার্ম এই ডায়াবেটিসটা হলে পরে তার ম্যানেজমেন্ট, তো ডায়াবেটিসের যে ম্যানেজমেন্ট এবং সারা মানে লাইফ লং ম্যানেজমেন্ট লাগে। কিন্তু যদি এটা আমরা প্রিভেন্ট করতে পারি, যেহেতু এই পেশেন্টরা ইয়াং এজ গ্রুপের পেশেন্ট থাকে, তো তাহলে এর যদি একটা ধরো একটা 20 বছরের মেয়ে ডায়াবেটিস হয়ে আমি ডায়াগনোসিস করলাম, পলিসিস্টিক ওভারির জন্য হয়েছে বললাম, তাহলে তার ইমপ্লিকেশন লাইফ লং এই ডায়াবেটিসটা কন্ট্রোল করা। এবং লাইফ লং ডায়াবেটিসের কী হয় না, কন্ট্রোল না থাকলে এন্ড অর্গান ড্যামেজ হয়, চোখে ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, নার্ভ ড্যামেজ হয়, বিভিন্ন রকম এই যে প্রবলেমগুলো আসে, সেটা হচ্ছে কন্ট্রোলটা যত খারাপ হয় তাদের। তো এখন এইগুলোকে তো আমাদের প্রিভেন্ট করতেই হবে। তো যদি ডায়াবেটিসটাই না হতো তাহলে তো এই সমস্যাগুলো আমাদের ভাবতে হতো না। তো এই জন্য পলিসিস্টিক ওভারিতে মানে এতগুলো মেটাবলিক ফ্যাক্টরটা সবচেয়ে বড়। এগুলো তো এক্সটার্নাল ফ্যাক্টর, যেগুলো ঠিক আছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, সেটাতে কারোর খারাপ লাগতে পারে, কিন্তু সেটা তার এইরকমভাবে ড্যামেজ করবে না যতটা না ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, এই সবগুলো, ইভেন ক্যান্সারও কারুর ক্ষেত্রে রিস্ক থাকে, যেখানে অনেক দিন ধরে মাসিক হয় না, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থেকে সেক্ষেত্রে ক্যান্সারও ডকুমেন্টেড হতে পারে। কিন্তু এইগুলো হচ্ছে অনেক বেশি রিস্ক, কারণ এগুলো লাইফ থ্রেটেনিং রিস্ক। তো এই পুরো ব্যাপারটা কন্ট্রোল করতে গেলে 1 নম্বর কি থিং হচ্ছে তার এই মেটাবলিক প্রবলেম কন্ট্রোল করার জন্য ওয়েট রিডাকশান। তার জন্য কি লাগে না, কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট। এটা বারবার আমার কাছে যে কোনো পেশেন্ট আছে, আমি তাদের অনেকক্ষণ টাইম নিয়ে এটাই বোঝাতে থাকি যে কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড। আমি কাউকে বলছি না হ্যাঁ খাওয়ায় রেস্ট্রিকশন করতে হবে, তার মানে এই যে আমি ভুখা থাকবো, আমি খাবো না, তা তো না। সেই জন্য খাওয়ার রেস্ট্রিকশানের মধ্যে মেন রেস্ট্রিকশানটা হচ্ছে কার্বোহাইড্রেট। আবার যদি আমরা দেখি কার্বোহাইড্রেট ছাড়া কি আমরা বাঁচতে পারবো না, এটা ইমিডিয়েট এনার্জি দেয় আমাদের। এবং আমরা যা মিল খাই, স্পেশালি আমাদের ইন্ডিয়ান মিলে যদি আমরা দেখি 70% কার্বোহাইড্রেট আমরা খাই। তো এবার কার্বোহাইড্রেটের সুইচ ওভার করো, তার মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেখানে ফাইবার বেশি আছে সেই খাবারটা বেশি খাওয়া উচিত। এই এখন ওয়েট রিডাকশান, এই যে লকডাউন চলছে, তাতে কি হচ্ছে মানুষের এক্সারসাইজ কমে গেছে। এবার যারা আগে প্রচণ্ড অ্যাক্টিভ ছিল, যেমন এই স্কুল কলেজের বাচ্চারাই, তারা যে বাইরে বাড়িতে বসে গেছে, তো ন্যাচারালি বাড়ির লোকেরা তো তাদের খাবার করে দিচ্ছে বা তারাও বায়না করছে আমরা এটা সেটা খাবো। তাতে কি হবে, ওয়েট গেনের চান্সে তো আমার বাড়িতে একই কাণ্ড হচ্ছে। ঠিক আছে, আমিও আমার ছেলেকে এই একই কথা বলছি, ওরা এক্সারসাইজ কর, ওরা কার্বোহাইড্রেট খাস না। কারণ এই ব্যাপারটা হচ্ছে ওয়েট গেনটা তো আমরা কন্ট্রোল করতে পারছি না, এই জন্য, কারণ আমাদের এক্সারসাইজ নেই। এখন তো বাড়ির বাইরে কেউ বেরোচ্ছে না, ফ্ল্যাটে থাকে, সেখানে তাকে ফ্ল্যাটেরই বাইরে যদি না বেরো, সিঁড়ি দিয়ে ওঠানামা করার স্কোপটাও চলে গেছে। এখন ঘরের মধ্যে বসে কিছু কার্বোহাইড্রেট খাবারে আমরা কিনে আনছি যেগুলো ইজিলি, এবং কার্বোহাইড্রেটের ব্যাপারটা এটা হলো, কার্বোহাইড্রেট সবচেয়ে সহজলভ্য, দোকানে গেলেও যেগুলো আমরা কিনবো এবং যেগুলো আমাদের চোখ টানবে, মন টানবে, খেতে ইচ্ছা করবে, সবই হচ্ছে ফুল অফ কার্বোহাইড্রেট। তো এই জন্য এই ওয়েট কন্ট্রোল করা এইভাবে বসে থেকে খুব সমস্যা। তো পলিসিস্টিক ওভারি যারা আছে তাদের জন্য সমস্যাটা আরও বেড়ে গেল। তো কন্ট্রোলটা কি করে করবে তোমরা? তো আমার 1 নম্বর অ্যাডভাইস হচ্ছে, তোমরা আগে ধরো যে কাজ করতে বা স্কুলে যেতে বা হোয়াট এভার তোমাদের যে আগের যে প্রোডাক্টিভ লাইফটা ছিল, তো সেটার জন্য বাড়িতে বসে যাওয়ার জন্য তোমরা প্লিজ তোমার ডায়েট প্যাটার্ন, যেটা আগেও অ্যাডভাইস করেছি আমি সবসময়, যে এই লো কার্বোহাইড্রেট ডায়েট যেই প্যাটার্নটা আমরা ফলো করি, যেমন বাইরে গিয়ে যদি মানে বাইরে আর বাড়ির মধ্যে তফাৎ হচ্ছে, বাড়িতে বসে আমরা অনেক চব্বচলে ঝোপে অনেক কিছু থালা টালা সাজিয়ে আমরা খেতে বসি, কিন্তু বাইরে যখন টিফিন নিয়ে যাই তখন সেই স্কোপটা থাকে না। তো ন্যাচারালি আমাকে একটু সংক্ষেপে খাওয়াটা সারতে হয়। তো সেটা বলছি, বাড়িতে থাকলেও ওই অভ্যাসটাকে ছেড়ো না। ওই অভ্যাসটা মানে যেমন বাইরে কাজ করলেও যেমন স্কুলে টিফিন নিয়ে যেত বাচ্চারা, বা বাড়িতে অফিসে গেলেও আমরা যেরকম একটা টিফিন, ছোট টিফিন বক্সে, 2টো টিফিন বক্সের মধ্যে যা গোছাতে পারবো তাই তো নিয়ে যাব, অনেক কিছু তো খাওয়ার স্কোপ থাকে না। তো সেই অভ্যাসটা প্রথম কথা বদলালে হবে না। তাহলে লো কার্বোহাইড্রেট ডায়েটের মধ্যে ফার্স্ট অফ অল কী করতে হবে, ডাল বেসড ডায়েট 1 নম্বর কথা। ভাত মানে আমাদের মেন কার্বোহাইড্রেটের টান, বাঙালি হিসাবে ভাত তো টানবেই। বাড়িতে আছি, দুপুরবেলা ভাত খেয়ে ঘুমানোটা আমারও প্রচণ্ড প্রিয় জিনিস। তো সবারই আমি জানি বাঙালি হিসাবে আমরা ভাত মাছ খেতে ভালোবাসি, তো খাই, ঠিক আছে। কিন্তু মনে রাখবে এইটা একবারে মানে রেস্ট্রিক্টেড করতে হবে। অনেকেরই আছে 2বার খাওয়ার স্বভাব, বা অনেকে আছে যারা ভাত বা মুড়ি বা রুটি জলখাবারেতেও খায়, তাহলে 3টে ফুল মিল খাওয়া হয়ে যাচ্ছে, যেখানে উইদাউট এনি এক্সারসাইজ 3টে ফুল মিল, তাহলে তো ওয়েট গেন আটকাতে কেউ পারবে না। এখন এক্সারসাইজ মানে সেইটাই হচ্ছে
এমন এক্সারসাইজ যে প্রচুর প্রচুর ক্যালোরি ঝরাতে হবে, তাহলে এই রকম খাওয়ার জন্য এক্সারসাইজের লেভেলটা প্রচণ্ড বাড়াতে হবে। সে মানে মাঠে চাষ করতে হবে বা একদম মজুরের মতো মাল তুলতে হবে, সেই এক্সারসাইজ তো আমরা কেউ করে উঠতে পারবো না। আমাদের বড় জোর আমরা 10-15 মিনিট একটু যদি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি সবার জন্য ভালো, মাসেল টোনিংয়ের জন্য ভালো, এবং এক্সারসাইজ করলেও আমাদের ইমিউনিটিও ভালো হবে, যেটা আমাদের এই কোভিড-19-এর সময় ভীষণ দরকার, যে আমাদের যাতে ইমিউনিটিটা বেটার থাকে, তাহলে আমরা বেটার প্রতিরোধ করতে পারবো। কারণ এইটুকু বুঝে নেওয়া দরকার যে কোভিড-19 ঘরে থেকে ডেফিনেটলি সোশ্যাল ডিস্টেন্সিং আমরা যতটা প্রিভেন্ট করতে পারবো, বাট আমরা যেমন ডক্টররা আমাদের বেরোতেই হয়, তো কখন এই কমিউনিটি স্প্রেড শুরু হয়ে গেছে অলমোস্ট, কিছু কিছু কেস আসছে যারা কোনো কন্ট্যাক্ট ছাড়াই পাচ্ছে, অতএব কমিউনিটি স্প্রেড শুরু হয়েছে আমরা ধরতে পারি। অতএব এখানে আমরা কে যে কীভাবে এক্সপোজড, এই যে বাজারে যাচ্ছি, বাজার করছেন আপনারাও, তো এখানে গিয়েও কিন্তু কে যে আশেপাশের লোকটা যে অ্যাসিমটোমেটিক লোকটা যে ক্যারিয়ার না, সেটা কিন্তু আমরা এখনো জানি না। সেই জন্য সবসময় গভর্নমেন্ট সবসময় বলছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক, এগুলো সবসময় বলছে, তো এগুলো আমিও বলছি করুন, কিন্তু স্টিল এত সুপার কন্টেজিয়াস এই ডিজিজটা, এটা মানে আমাদের মেডিকেল সায়েন্সে আমরা এত ইনফেক্টিভ কেস কখনো দেখিনি, অতএব ইনফেক্টেড হওয়ার চান্স খুব হাই থাকছে স্টিল। তো এবার বেশিরভাগ ইনফেকশনই কিন্তু সুস্থ মানুষ যারা আছে তারা কিন্তু নিজেরা ক্লিয়ার করে ফেলবে ইনফেকশনটা, যেমন নর্মাল ভাইরাল ডিজিজ হয়। যারা ডায়াবেটিক তাদের সমস্যা বেশি, সেই ক্ষেত্রে আবার ঘুরে ফিরে আসছি আমি পলিসিস্টিক ওভারি, ওবিস, ডায়াবেটিক, এদের কিন্তু চান্স ইনফেকশনটাও হলে তার থেকে খারাপ হওয়ার চান্স, ইনফেকশনটা খারাপ হওয়ার চান্স অত্যন্ত বেশি। তো বি ভেরি কেয়ারফুল, যতটা যা গভর্নমেন্ট যা বলছে, অ্যাডমিনিস্ট্রেশন যা বলছে, প্লিজ শুনুন, কিন্তু বাড়িতে থেকে একটু এক্সারসাইজ রেগুলার, অ্যাটলিস্ট 10-15 মিনিট, যাতে একটু ঘাম ঝরে এক্সারসাইজ, সেটা সিট আপ হতে পারে, স্কিপিং হতে পারে, এমনি মানে জাস্ট ওঠবোস করা, মাসেল টোনিং, যে কোনো এক্সারসাইজ হোয়াট এভার, যেটা আপনার পক্ষে সম্ভব করুন, কিন্তু সঙ্গে লো কার্বোহাইড্রেট ডায়েট খেতেই হবে, না হলে ওয়েট বাড়বেই। তো লো কার্বোহাইড্রেটের মধ্যে ডাল বেসড ডায়েট মানে কি বোঝাচ্ছি, ডালের অনেক ডাল মানে হচ্ছে একটা পালসেস, তো সেইটা মানে অনলি মুসুর ডাল, মুগ ডাল না, সেই ডালগুলো তো নিশ্চয়ই আছে, এছাড়া রাজমা, চানা, আরও গ্রিন মুগ, ডালের হাজার আছে, আর সঙ্গে হচ্ছে সবজি। তো কিছু আমি রেসিপি যেমন বলতে পারি, আমি নিজেও ফলো করি, ঠিক আছে, আই এম ভেরি ফুডি, আমি খুব ভালোবাসি খাবার বানাতে এবং খাবার খাওয়াতে, এবং নিজে খেতেও ভালোবাসি, কিন্তু চেষ্টা করছি যে সেইটা যেন একটু হেলদি ওয়েতে বানানো যায়, ঠিক আছে। যেমন ধরো এই ব্রেকফাস্টে, হ্যাঁ, রেগুলার যদি কাউ কর্নফ্লেক্স খেতে খেতে নিশ্চয়ই হ্যাঁ খারাপ লাগতেই পারে, আমার একটা চেঞ্জ লাগতেই পারে, ঠিক আছে, তার জায়গায় কেউ ডালিয়াও খেতে পারে, কেউ কি বলে যে ওই উত্তাপম খেতে পারে, কেউ সুজি খেতে পারে, সুজিটাকে এবার পোহা, এবার সেটাকে চিনি দিয়ে না অফকোর্স, তাহলে খেতে গেলে কি করতে হবে, উই হ্যাভ টু চিট, কারণ ওটাও কার্বোহাইড্রেট, তো উই হ্যাভ টু চিট উইথ সাম ভেজিটেবলস। তাহলে এবার কি করব, আমি চেষ্টা করব যে আমার ওই খাবারটাতে ভেজিটেবলটা বাড়িয়ে দেবো, আর ওই যে কার্বোহাইড্রেট, ধরো সুজি অ্যাড করছো বা চালের গুঁড়ো অ্যাড করছো, যে কোনো খাবার যেইটা বানাতে চাইছো, ঠিক আছে, বা এইরকম সব কিছুর মধ্যে ওই কার্বোহাইড্রেটটা কমিয়ে দাও। আর যদি আমি ভেজিটেবল বাড়িয়ে দিলাম, তাহলে কি করলাম আমি, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেড়ে গেল, ঠিক আছে, প্লাস ফাইবার হয়ে গেল, যেটা আমার লাগবে। তো তাহলে ওইগুলোর মধ্যে ধরো গাজর, বিন, পালং শাকও ইভেন অ্যাড করা যেতে পারে, ঠিক আছে, যেটার কোনো পরবর্তীকালে টেস্ট পাওয়া যাবে না, এখন শুনলে অকওয়ার্ড লাগে, কিন্তু পালং শাকটা হচ্ছে এমন জিনিস যে কোনো রান্নায় অ্যাড করে দেওয়া যেতে পারে, ইটালিয়ান ডিশেও অ্যাড করে দেওয়া যেতে পারে, আর ওটা মিশে যাওয়ার পরে কোনো আলাদা করে গন্ধ থাকে না। তো হোয়াট এভার, তাহলে গ্রিন ভেজিস আমি দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম, কি বলে, গাজর দিলাম, ঠিক আছে, কড়াইশুঁটি দিতে পারি, ভুট্টা দানা দিতে পারি, তাহলে এগুলো হচ্ছে আমার মেন বাল্ক, মানে ফাইবারের বাল্ক দিলাম। সঙ্গে আমি যদি সুজি অ্যাড করতে চাইলাম, তাহলে সুজির এটা পোহা হয়ে গেল, যদি আমি উপমা বানাতে চাই সেইভাবে বানালাম, যদি কেউ চিড়ে ফিরে দিয়েও বানাতে চায়, তো তার মধ্যে ওই চিড়ে পোর্শনটা কম দাও, ঠিক আছে, বাকি সবজিগুলো বেশি দাও। যদি ধরো কেউ মুড়ি খেতে চাও কখনো, ঠিক আছে, তাহলে মুড়ির মধ্যে ওই মুড়ি অ্যামাউন্টটা কম দিয়ে যদি তুমি বাদামটা বেশি দাও, অন্য কিছু শসা দাও, মানে আমি বলতে চাইছি বাল্কটা, খাবারের বাল্কটা বাড়াও অন্য কিছু দিয়ে। বাদাম ইজ ভেরি গুড, মানে স্ন্যাকিংয়ের জন্য বাদামের কোনো বৈশিষ্ট্য মানে বিকল্প হয় না, যে কোনো বাদাম হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল, এখন তো অত কিছু চুজ করার সময় নেই, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল সেটাই খাও, কিন্তু আপাতত সবজি তো যথেষ্টই অ্যাভেলেবেল আছে, অতএব শসা, গাজর এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো না খাওয়ার কোনো কারণ নেই। বাচ্চারা ধরো বাড়িতে চাউমিন খেতে ভালোবাসছে, বা খেতে ভালোবাসে, পাস্তা, তো ওইটাতে চিট কীভাবে করতে পারি,
পারি চাউমিন পাস্তার অ্যামাউন্টটা কমিয়ে দাও, তাহলে কার্বোহাইড্রেটটা কমে গেল এগেন। তাতে কি করলাম, আমি ভেজিটেবল বেশি করে অ্যাড করে দিলাম। তো ইভেন তার মধ্যে যে হোয়াট এভার ভেজিটেবল, মানে এটা তো নেই যে শুধু বিনই আর গাজরই দিতে হবে। তা বিন, গাজর, ক্যাপসিকাম ট্র্যাডিশনাল তো আছেই, পালং শাক দেওয়া যেতে পারে, শিম দেওয়া যেতে পারে, হোয়াট এভার ইজ দেয়ার অ্যাড করা যেতে পারে, ঠিক আছে। অল্প ভেজে নিয়ে তার মধ্যে বিভিন্ন মশলা টশলা দিয়ে, কেউ সস দিতে ভালোবাসে, সস দিয়ে যার বাচ্চা যেটা ভালোবাসে, বা যে তোমরা যেটা যে ভালোবাসো সেইভাবে অ্যাড করে, তাহলে কি হলো, আলটিমেটলি আমার কার্বোহাইড্রেটটা কমে গেল, জিনিসটার ফুড ভ্যালুটা বাড়িয়ে দিলাম। সঙ্গে চিকেন দিলে, কেউ যদি ননভেজ খেতে ভালোবাসে, যেমন আমার বাড়িতে সবসময় ননভেজ ভালোবাসে, চিকেন অ্যাড করতে পারি, এগ অ্যাড করতে পারি, ঠিক আছে। কেউ নিউট্রিলা অ্যাড করে দিতে পারে। তো হোয়াট এভার, তাহলে নিউট্রিশন ভ্যালুটা বেড়ে গেল। নিউট্রিশন ভ্যালুটা বাড়ানো, প্রোটিন দিয়ে বাড়ানো সুবিধা, ফাইবার প্রোটিন দিলে কী হবে না, ওই খাওয়ার পরে স্যাটিসফ্যাকশনটা অনেকক্ষণ ধরে রাখা যায়। তাহলে আবার নেক্সট মিলটার জন্য যে আমাদের একটা ক্রেভিং হয়, স্পেশালি বাড়িতে থাকলে ক্রেভিংটা আরও বেশি হয়, ওই ক্রেভিংটা ইউ ক্যান কাট ডাউন টু দ্য ইয়োর কার্বোহাইড্রেট ক্রেভিং। আরেকটা যেন ভালো খাবার বলতে পারি, যেটা হচ্ছে আমি নিজেও খুব প্রিপেয়ার করি, সেটা হচ্ছে তোমার চানা ডাল। চানা মানে যে কাবলি চানা হয়, সেইটাকে যদি সিদ্ধ করে পেস্ট করে নিয়ে তার সাথে সাদা তিলকে পেস্ট করে অ্যাড করে, তাকে বলা হয় হুমুস। এইটা অ্যাকচুয়ালি মিডল ইস্টার্ন খাবার। এর মধ্যে অলিভ অয়েল দিতে পারো, রসুন গ্রেট করে দিতে পারো, অ্যান্ড লেবু, ঠিক আছে। ভীষণ ভীষণ সুন্দর। নুন লেবু দিয়ে কোনো খাবার আমার খুব ভালো লাগে। তো যারা একটুখানি ওরকম সাওয়ারি টেস্ট পছন্দ করে তাদের জন্য এটা খুব ভালো। এটার সুবিধা হচ্ছে, এটার সাথে তুমি কাঁচা স্যালাড দিয়ে ওই ডালটা, তাহলে ওই যেহেতু ডাল, শুধু স্যালাড খেলে মুশকিল কি হয়, শুধু শসা গাজর খেলাম, তার 1-2 ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে গেল, তখন আবার কি করবো, যেই ক্রেভিং হবে, আজকে বিস্কুটটা টানছি, আবার মিষ্টি মিষ্টি কিছু খাওয়ার চেষ্টা করছি। তো এই ক্রেভিংটা যদি কমাতে হয়, তাহলে ওই ডালটা অ্যাড করতে হবে তার সাথে, ঠিক আছে। তো তাহলে ডালটা খেয়ে নিলে, বা কেউ যদি চিকেন খায়, এগ খায়, হোয়াট এভার, এগ তো ভীষণ ভালো, বাচ্চাদের অবশ্যই খাওয়া উচিত, বড়রাও আমরা খেতে পারি, ঠিক আছে। এইগুলো কিছু একটা অ্যাড করে দিই, প্রোটিন অ্যাড করতে হবে প্রত্যেকটা মিলের সাথে, তাহলে কী হবে, কার্বোহাইড্রেটটা কমে যাবে, ফাইবার আর প্রোটিনটাকে বাড়াতে হবে। তো ওই রকম ডালের সাথে শুধু সব মানে কাঁচা কাঁচা গাজর বা শসা, যেগুলো এমনি অতটা অ্যাপিলিং না খাওয়ার জন্য, কিন্তু ওইটার সাথে অ্যাড করে দিলে ওটা কিন্তু আমরা অনায়াসেই খেয়ে নিতে পারবো, বাচ্চারাও খেতে পারবে। একটা ভ্যারাইটি অফ খাবার হলো, রোজ একই জিনিস সপ্তাহ পর সপ্তাহ ধরে ভালো লাগছে না, তো তখন এইগুলো একটা কিন্তু খুবই খুবই ভালো হতে পারে, মানে অল্টারনেটিভ খাবার হতে পারে। এবার রাতের খাবার আর এতগুলো মিলও বানাতে হচ্ছে, কিন্তু আমি বলি মিলের নাম্বারটা ম্যাক্সিমাম 3টে, ঠিক আছে। মাঝখানে হ্যাঁ স্ন্যাকিং করতে গেলে চা কফি দিয়ে স্ন্যাকিং করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে যারা ডায়াবেটিক না বা যারা ছোট বাচ্চা, তারা অফকোর্স সব কিছু খেতে পারে। আমরা বড়রা একটু মিষ্টিটা রেস্ট্রিক্ট করতে পারি, চিনিটা অ্যাড করা বন্ধ করতে পারি খাবারে। বাকি হচ্ছে মোটামুটি 3টে মিল, 3টে মিলের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, এই 3টে মিলের মধ্যে চেষ্টা করো একটা মিল কুকড মিল, যেটা আমাদের ট্র্যাডিশনাল মিল, আর 2টো মিলকে সামথিং ডিফারেন্ট, নট লাইক এভরিডে 3টে কুকড মিল খাওয়া, তার মানে হচ্ছে বাড়িতে রান্না করার চাপটাও অনেক বেশি। নাম্বার 2 হচ্ছে কার্বোহাইড্রেট, সেই ঘুরে ফিরে একটাতে যদি আমরা জল খাবারের লুচি খাই, তো গেল আবার কার্বোহাইড্রেট, এবং সেটার সাথে আবার খেতে কিছু ভালো লাগে বলে আরও 2টো এক্সট্রাই খাওয়া হয়ে যায়। তো এইগুলো সপ্তাহে 1-2 দিন, এই যেমন কালকে নববর্ষ, এটা যদি কেউ সেলিব্রেট করতে চায় এরকম একটা স্পেশাল খাবার দিয়ে, অফকোর্স করতে পারে, কিন্তু এটা রেগুলারের জন্য করলে কিন্তু ওয়েট কন্ট্রোল করা রিয়েলি টাফ। হ্যাঁ, আমরা সবাই এটা নিয়ে এখন মানে সাফার করছি, যে এই ওয়েট কন্ট্রোল করা হচ্ছে খুব চাপের। তো এই চেষ্টা করতে হবে আমরা যতটা পারি কার্বোহাইড্রেটটাকে কমিয়ে দিতে, তাহলে আমাদের আলটিমেট গেন যেটা হবে, অ্যাটলিস্ট ওয়েট লুজ না করলেও ওয়েট গেনটাকে আমরা বন্ধ করতে পারবো। আর সঙ্গে একটু এক্সারসাইজ, একটু কষ্ট, ঠিক আছে, করলে মোটামুটি কন্ট্রোল রাখা যাবে। এবং পলিসিস্টিক ওভারি যাদের এই মেন সমস্যা হচ্ছে এটা, তাদের বারবারই আমি বলি যে কার্বোহাইড্রেট রেস্ট্রিক্টেড ডায়েট, তার জন্য অনেক আমি রেসিপি বললাম, এরকম অনেক কিছু খাওয়া যেতে পারে। তার মধ্যে ঘুগনি আমাদের খুব ফেভারিট, ঘুগনি, বাঙালিরা আমরা ঘুগনি খেতে খুব ভালোবাসি। তো তোমার যেটা যেটা অ্যাড করতে হয় ঘুগনির মধ্যে অ্যাড করে, ধনেপাতা দিয়ে, লেবু দিয়ে, একদম দোকানের রাস্তায় যেগুলো পাওয়া যায় সেরকম বানাও, পেঁয়াজ দাও, যা খুশি দাও, কিন্তু ওটাই মেন মিল, ঠিক আছে। ওর সাথে এটা দিয়ে খাবো, রুটি দিয়ে খাবো, মুড়ি দিয়ে খাবো, এটা চলবে না, কার্বোহাইড্রেটটা চলবে না, ঠিক আছে। রাজমা আর একটা ভেরি গুড, খুব টেস্টি হয়, খুব হাই ভ্যালু প্রোটিন আছে, ভেজিটেরিয়ান প্রোটিনের জন্য রাজমার কোনো বিকল্প নেই, ঠিক আছে। আর চানা, বড় চানা বা কাবলি চানা, এটাও প্রচণ্ড গুড
গুড প্রোটিন, ভেরি গুড প্রোটিন। এবং আমরা যারা বয়স্ক মহিলারা পেরিমেনোপজাল, তাদের জন্য হচ্ছে এই চানা, রাজমা, এই টাইপের ডালের কোনো বিকল্প নেই। রুটির মধ্যেও যদি আমরা একটু ওই আবার চিট করে ফ্লাওয়ারের সাথে যদি একটু রাগি ফ্লাওয়ার, বাজরা ফ্লাওয়ার মেশাতে পারি, ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর আস। ঠিক আছে, এগুলো সবই গুড সোর্স অফ ক্যালসিয়াম, ইভেন ফাইটো ইস্ট্রোজেনও থাকে। ঠিক আছে, যেইটা আমাদের বয়স্ক মহিলাদের জন্য ভালো, সাপ্লিমেন্ট হিসাবে ভালো, খাওয়ার জন্য ভালো। কিন্তু এবার ডেফিনেটলি এবার বাজরা বা জোয়ার বা রাগি যেগুলোই নিয়ে আমরা, সেগুলোতে যখনই আমরা আটার সাথে মিশিয়ে চিট করলে একটু রুটির কালারটা আলাদা হয়ে যায়, একটু শক্ত টেক্সচার হয়ে যায়। তো ওইগুলোকে যদি আমরা অন্য কোনোভাবে বাচ্চাদের খাওয়াতে পারি তাহলে খুব ভালো, বা নিজেদের খাওয়ার জন্য অ্যাটলিস্ট রাখতে পারি। তো তাহলে কী হবে, আমাদের একটু ওই কার্বোহাইড্রেটের যেগুলো মানে রিফাইন্ড কার্বোহাইড্রেটটা খাওয়াটা একটু কমবে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট বাড়বে, সঙ্গে একটু ফুড ভ্যালুটা বাড়বে। তো আমার তো মনে হয় এইভাবে যদি আমরা একটু চেষ্টা করি তাহলে আমরা অনেকটাই ম্যানেজ করতে পারবো। আজকে এই পর্যন্তই। আবার নেক্সট টাইম যখন আমি লাইভে আসবো তখন আবার অ্যাডভাইস দেবো। ঠিক আছে, নমস্কার, বাই।